নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা কাশলে পৌঁছে বিকেলবেলায় কাশল থেকে আমরা রওনা দিয়েছি মণিকরণের উদ্দেশ্যে। দেখুন রাস্তাটি কি সুন্দর। কাশলে পৌঁছে খানিকক্ষণ রেস্ট করে আমরা মণিকরণ যাব বলে ঠিক করলাম, কারণ নেক্সট ডে মর্নিংয়ে অতটা সময় পাওয়া যাবে না। তাই আমরা ঠিক করেছি আজকে এই বিকালে মণিকরণটা ঘুরে দেখে নেব। মানালি থেকে কাশল পৌঁছাতে আমাদের বেশ দেরি হয়ে গেছে, মোটামুটি বিকাল 4টে সাড়ে 4টে এরকম বেজে গেছে। আমরা হোটেলে ঢুকে খানিকক্ষণ রেস্ট করে তারপরেই বেরিয়ে পড়েছি। আমরা এখন মণিকরণ প্রবেশ করে গেছি। প্রবেশ করার সাথে সাথেই দৃশ্যটা সম্পূর্ণ পাল্টে গেছে। চারিদিকে বিভিন্ন রঙের পতাকা দিয়ে সুন্দরভাবে সাজানো মণিকরণ প্রবেশ করা মাত্রই দেখুন পার্বতী নদী কি সুন্দর রূপ, ভীষণ তীব্র বেগে বয়ে যাচ্ছে পার্বতী নদী। আমরা নদীর ধারে খানিকক্ষণ দাঁড়িয়ে নদীটিকে খুব ভালো করে উপভোগ করলাম। দেখুন কি সুন্দরভাবে বয়ে যাচ্ছে। কিছু কিছু স্থানে সৃষ্টি হয়েছে প্রকৃতি দ্বারা সেই উষ্ণ প্রস্রবণ, যেখানে গরম জল এবং তার থেকে ধোঁয়া উঠছে। আমার ভিডিওটি লক্ষ্য করলে দেখতে পারবেন একটি জায়গায় সেটি আমি ক্যাপচার করার চেষ্টা করেছি। দেখুন সামনে বাদিক বরাবর একটি স্থানে ধোঁয়া উঠছে। এই জায়গাটিতে প্রকৃতি দ্বারা সৃষ্ট সেই উষ্ণ প্রস্রবণ, যে গরম জলটিকে এই মণিকরণের ভেতরে চৌবাচ্চার মধ্যে ধারণ করে রাখা হয়েছে। আজকে সকালবেলায় ঘুম থেকে ওঠার সাথে সাথেই বাইরে মুষলধারে বৃষ্টি। আমাদের হোটেলের ব্যালকনি থেকে ব্যাকগ্রাউন্ড ভিউ দেওয়া হয়েছে, দেখুন কিরকম মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং তার সাথে সাথে আকাশের মেঘগুলো কি সুন্দরভাবে উড়ে যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে। সত্যি কথা বলতে কি, পাহাড়ে আমাদের আসার মূল কারণই এই প্রাকৃতিক দৃশ্য। দেখুন এত সুন্দর দৃশ্য হয়তো আমাদের এই দক্ষিণবঙ্গে বসে দেখা সম্ভব নয়। কি সুন্দর লাগছে প্রকৃতিকে। এই তুমুল বৃষ্টি রাশিকে মাথায় নিয়েই আমাদের বেরিয়ে পড়তে হলো দিল্লির উদ্দেশ্যে, কারণ বারবার বলা হচ্ছিল পথে ল্যান্ডস্লাইড হতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব কাশল আমাদেরকে ছেড়ে বেরিয়ে যেতে হবে, না হলে সময়ের মধ্যে আমরা দিল্লি পৌঁছাতে পারবো না। আমরা গতকাল মানালি থেকে কাশল যাওয়ার সময় পথে এক জায়গায় একটি সুন্দর ধাবাতে আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম। সেই ধাবাটির লাঞ্চটি আমাদের ভীষণ ভালো লেগেছিল। তাই আজকে ড্রাইভার দাদাকে বললাম যে আমরা সেই জায়গায় পুনরায় লাঞ্চ করতে চাই। ড্রাইভার দাদা এক কথাতেই রাজি হয়ে গেলেন। দেখুন এখানকার মানুষজন কত ভালো। এই যে ধাবাটি, সেটি ভেতরে 60 কিলোমিটার ভেতরে যেতে হবে ড্রাইভার দাদাকে এক্সট্রা ড্রাইভ করে, কিন্তু তা সত্ত্বেও উনি শুধুমাত্র, যেহেতু আমরা ফার্স্ট টাইম এসেছি, একটি রিকোয়েস্ট করেছি, তাই আমাদের কথা রাখার জন্য উনি তাতেও রাজি হয়ে গেলেন। আপনারা যেহেতু ডিটেল ভিডিও দেখে অভ্যস্ত, আমার এই ভিডিওটি জানি না কেমন লাগছে আপনাদের। আমার কাছে সমস্ত ফুটেজ সেইভাবে নেই। আমি এখন চণ্ডীগড় থেকে আমরা
দিল্লির পথে রওনা দিয়েছি। এই হচ্ছে সারা রাত্রি জার্নি করে আমরা দিল্লি পৌঁছাচ্ছি চণ্ডীগড় থেকে। দিল্লিতে সকাল 5টা সাড়ে 5টা নাগাদ আমরা পৌঁছেছি। এখন পৌঁছানোর পর সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছি সামনাসামনি যেসব স্পটগুলি আছে সেগুলি ঘুরে দেখার জন্য। প্রথম যে স্পটটিতে আমরা যাব সেই স্পটটির নাম যন্তর মন্তর। আপনারা জানেন বিখ্যাত স্পট দিল্লির, আমার প্রথমবার দেখা, আপনারা হয়তো অনেকবার গিয়েছেন। আমার তো ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর জায়গা, ঐতিহাসিক স্থান, বিগত দিনের অনেক ইতিহাস বহন করছে এই স্থানটি। এই স্থানটি দ্বিতীয় জয়সিংহ, জয়পুরের রাজা, তিনি 1727 থেকে 1734 সালের মধ্যে স্থাপন করেছিলেন। শোনা যায় জয়পুরে সবথেকে বৃহত্তম এই যন্তর মন্তর স্থাপনাটি গড়ে উঠেছে এবং দিল্লিতে 2টি তৈরি করা হয়েছিল। এই স্থাপনাটি জ্যোতির্বিজ্ঞানকে কেন্দ্র করে সৃষ্টি করা হয়েছে। স্থানটির প্রবেশ মূল্য ভারতীয়দের জন্য 15 টাকা পার পার্সন এবং ফরেনারদের জন্য 200 টাকা পার পার্সন। এই স্থানটি ঘুরে আমরা যে জায়গায় যাব সেই জায়গাটি হলো 3 ইডিয়েটের একটি শুটিং স্পট, যেখানে 3 ইডিয়েট সিনেমাটির একটি শুটিংয়ের দৃশ্য ওখানে করা হয়েছিল। দেখুন আমরা সেই জায়গাটিতে এখন প্রবেশ করছি। দেখুন জায়গাটি চিনতে পাচ্ছেন? 3 ইডিয়েট সিনেমায় একটি দৃশ্য এখানে শুট করা হয়েছিল, যেখানে আমির খান এবং আরো 2জন যারা ছিলেন একসাথে বসে এখানটাতে শুট করেছিলেন। এই সিঁড়ির উপরে বসে শুটটা করা হয়েছিল। এখন আমরা যাচ্ছি দিল্লির বিখ্যাত লোটাস টেম্পল দেখতে। এই লোটাস টেম্পলটি 1986 সালে সম্পূর্ণ হয়েছে। এই মন্দিরটি শোনা যায় বাহাই সম্প্রদায়ের একটি পূজার স্থান। এই মন্দিরের ভেতরে একসাথে 2500 লোক যেতে পারে। এই মন্দিরটির ওপরে টোটাল 27টি গোলাপের পাপড়ির আকারে মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে। মন্দিরটি অনেকটি জায়গা জুড়ে অবস্থিত, ভেতরে ঢুকলে খুব ভালো লাগবে। মন্দিরের ভেতরে প্রবেশ করলে একটি সুন্দর সুইমিং পুলও রয়েছে। দেখুন ভিডিওতে দেখা যাচ্ছে সুইমিং পুলটি, খুব সুন্দর জায়গা। ভেতরে ঢুকলে মন এমনি ভালো হয়ে যাবে। এখন আমরা দিল্লির আরেকটি আকর্ষণ লাল তাজমহল, সেটি দেখতে ঢুকে পড়েছি। এই লাল তাজমহল ছাড়াও দিল্লির আগ্রাতে যে আসল তাজমহল সাদা রঙের সেটি রয়েছে, কিন্তু আমাদের কাছে আগ্রা যাওয়ার মতন সময় নেই, সেই জন্য আমরা এই লাল তাজমহলটি দেখে নিচ্ছি। এই লাল তাজমহলটি অনেক ইতিহাস বহন করে,
খুব সুন্দর ভেতরটি। প্রচুর বিদেশি পর্যটক এখানে আমরা দেখতে পাচ্ছি। বিস্তীর্ণ এলাকা জুড়ে এই লাল তাজমহলটি অবস্থিত। প্রথমে একটি গেট, সেটি পার করে মাঝখানে আরও একটি গেট, এবং তারপরে সেটি পার করার পরে এই তাজমহলটি দেখতে পাওয়া যায়। রাস্তার দুধারে অজস্র গাছ এবং তাজমহলের সামনে একটি সুন্দর জলাশয় রয়েছে। খুব সুন্দর জায়গাটি। আপনারা দিল্লি আসলে এই জায়গাটি অবশ্যই ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। এই দিল্লির যে স্পটগুলি, এগুলি ঘোরার জন্য আমরা কোনো বড় গাড়ি হায়ার করিনি। আমরা হোটেলের সামনে থেকে দুটি অটো ভাড়া করেছিলাম। এই অটোগুলি এক একটি 700 টাকা করে আমাদের কাছে নিয়েছিল, কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। দিল্লিতে এই স্থানটিকে লাল তাজমহল বলা হলেও আসলে এটি মুঘল সম্রাট হুমায়ুনের স্মৃতিসৌধ। যে এই স্মৃতিসৌধটি ওনার স্ত্রী হামিদা বানু বেগম 1562 খ্রিস্টাব্দে ওনার স্মৃতিতে স্থাপন করেছিলেন। এই স্মৃতিসৌধটিকে 1993 খ্রিস্টাব্দে ইউনেস্কো হেরিটেজ সম্মানে ঘোষিত করা হয়। এরপর এই স্পটটি ঘোরা হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব ইন্ডিয়া গেট, যেটি দিল্লির বিখ্যাত একটি স্পট, যেটি না দেখলে দিল্লিকে দেখাই হয় না। সেটি ঘোরার পরে আমরা সোজা হোটেলে চলে যাব, এবং আমাদের হাতে সময় খুবই কম। হোটেল থেকে লাগেজ নিয়ে সোজা আমরা নিউ দিল্লি স্টেশন, যেখান থেকে আজকে আমাদের ফেরার গাড়ি। আমাদের এই সিমলা মানালি সিরিজের ভিডিওগুলি আপনাদের যদি ভালো লাগে, দয়া করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।